মোডাল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি যে সমস্ত মোডালসগুলো আছে সেই মোডাল অক্সিলারির ব্যবহার হয়ে কিভাবে প্যাসিভ ভয়েস হয় এটা অনেক সময় তোমাদের কনফিউশন তৈরি করে। তোমরা অনেক সময় বুঝতে পারো না যে সঠিকভাবে কি অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারো না পারফেক্ট ফর্ম যখন মোডালের সাথে হয় তখন কেমন হয়, যখন আমরা মোডালের সাথে সিম্পল ফর্ম দেখি তখন কেমন হয়। এই কনফিউশনটা অনেক ক্ষেত্রেই কিন্তু ভীষণ বড় আকার নিয়ে নেয় দৈনন্দিন জীবনের লাইন বানাতে, এবং তার পাশাপাশি যখন তোমরা একাডেমিক লেভেলে কিছু লিখছো সেক্ষেত্রেও এই বিশেষ মোডালের ব্যবহারের মাধ্যমে তোমরা প্যাসিভ ভয়েস কিন্তু করতে পারো এবং সেটা দারুণভাবে হেল্পফুল হয়। সব কটি মোডাল ব্যবহার করে কিভাবে প্যাসিভ হতে পারে সেটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে ডিসকাস করতে চলেছি। তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা মোডাল অক্সিলারির সাহায্যে প্যাসিভ করতে পারি। আজকে যে বিষয়টা আমরা এখানে দেখব সেটা হলো মোডালসের সাথে কিভাবে পারফেক্ট প্যাসিভ হচ্ছে। পারফেক্ট কথাটা যখনই জানবে আছে তার মানে জানবে হ্যাভের কোনো ফর্ম ব্যবহার নিঃসন্দেহে হবে। তো এখানে সেটাই আমরা দেখব, মোডাল অক্সিলারির পাশে হ্যাভ ভার্ব ব্যবহার হবে এবং সেই মতন কিছু চেঞ্জেস আছে যেগুলো আমরা এখান থেকে দেখে নেব। দেখো এখানে লাইনগুলো কী আছে। প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, কাজটা এখনের মধ্যে করা হয়ে যেতে পারে। করা হয়ে যেতে পারে কোনো জিনিস যখন কোনো কিছু মানে কেউ কিছু করতে পারে না পারে এরকম টাইপের সেন্স আসে, জানবে সেক্ষেত্রে আমরা ক্যান বলে থাকি, ক্যানের ব্যবহার করে থাকি এরকম সেন্সে। তো এখানে আমরা ক্যান দিয়ে লাইনটাকে লিখব, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এই যে ধরনের কথাটা না, যে করা হয়ে যেতে পারে এরকম টাইপের একটা বিষয় যখন আসে তার মানে জানবে এটা পারফেক্টে বলা হচ্ছে। মোডাল অক্সিলারিও হবে আবার তার সাথে সাথে পারফেক্টের সেন্স। তো যদি আমরা ট্রান্সলেট করি এখানে তাহলে প্যাসিভের সেন্সটা কিভাবে আসছে দেখো, কাজটা এখনের মধ্যে করা হয়ে যেতে পারে, কারোর দ্বারা করা হয়ে যেতে পারে, নিজে নিজে তো কাজ হবে না। তো সেই সেন্সে কাজটা দ্য ওয়ার্ক তারপরে কি করব, যেতে পারে, পারে সেন্সে ক্যান লিখব। ক্যান লেখার পরে এটা যেহেতু পারফেক্টের ফরম্যাট আসছে তাই ক্যানের পরে স্বভাবতই হ্যাভ আসবে। সব সময় জানবে মোডালের পরে হ্যাভই লিখতে হবে, কখনো তোমরা হ্যাড লিখতে পারবে না বা হ্যাজ লিখতে পারবে না। এরকম সেন্স যখনই আসবে আমাকে ক্যানের পরে হ্যাভ লিখতেই হবে। তো ইনফ্যাক্ট কোনোভাবেই কোনো মোডালের পরে কখনো হ্যাভের অন্য কোনো ফর্ম বসে না। তার মানে সেক্ষেত্রে তোমাকে হয়তো ক্যান বি হয়ে তারপরে হয়তো হ্যাভের ফর্ম হ্যাড বসলো, সেটা হতে পারে, ক্যান বি হ্যাড এরকম হতে পারে। কিন্তু যখন মানে ঠিক একদম মোডালের পরে হ্যাভের ফর্ম বসবে তখন সেটা সবসময়ই কিন্তু এই হ্যাভটাই হতে হবে, হ্যাজ হবে না, হ্যাডও হবে না, খেয়াল রেখো। দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ লেখার পরে কি করব, আমরা জানি পারফেক্টে যেমন বিন আসে এখানে আমায় সেটা লিখতে হবে। দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ বিন, তারপরে কি করব, বলা হচ্ছে এখনের মধ্যে করা হয়ে যেতে পারে। করা মানে ডু ভার্বের ব্যবহার, তো ডু থেকে ডান করে দাও, থার্ড ফর্ম, ক্যান হ্যাভ বিন ডান। দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ বিন ডান, তারপরে এখনের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্সে বাই বলে সেই সময়টার কথা লিখতে হয়। তো এখানে এই বাইটা দ্বারা সেন্সে যে বাই ব্যবহার হয় সেটা নয়, এখানে সময়কাল বোঝানো হচ্ছে। বাই নাও এখনের মধ্যে। দ্য ওয়ার্ক ক্যান হ্যাভ বিন ডান বাই নাও, এখানে ক্যান আসলো, হ্যাভ আসলো, বিন আসলো এবং V3 হলো। এইটা হচ্ছে পারফেক্ট, যখন মোডালের পারফেক্ট ফর্ম হয় তখন এই থিওরি অনুযায়ী তোমায় করতে হবে। পরেরটা দেখো, ঘরটা আগেই পরিষ্কার হয়ে যেতে পারতো। ঘরটা আগেই পরিষ্কার হয়ে যেতে পারতো, আগে বলা হয়েছিল পারে, এখানে আসছে পারতো। তার মানে এটা অতীতকালের একটা কনসেপ্ট আসছে, অতীতে যেটা হয়নি কিন্তু হতে পারতো এরকম সেন্স আসলে আমরা অবশ্যই কুড ব্যবহার করে করতে পারি। ক্যানের পাস্ট কুড সেই মতন লিখব। তো ঘরটা আগেই পরিষ্কার হয়ে যেতে পারতো কারো দ্বারা, তো এটা প্যাসিভে আছে। তো লিখব আমরা ঘরটা, প্রথমে লিখতে হবে, তো লিখতে পারি দ্য রুম, তারপরে কি করব, কুড লিখব। ঠিক আগে যেরকমটা করলাম ক্যানের পরে হ্যাভ বিন আর V3 করলাম, এখানেও এক্স্যাক্টলি তাই হবে, প্রত্যেকটা মোডালেই তাই হবে। দ্য রুম কুড, তারপরে লিখবো হ্যাভ, কুড হ্যাভ বিন। দ্য রুম কুড হ্যাভ বিন কি না পরিষ্কার হয়ে যেতে পারত, কুড হ্যাভ বিন ক্লিনড, ক্লিনের থার্ড ফর্ম ক্লিনড। দ্য রুম কুড হ্যাভ বিন ক্লিনড আগেই সেন্সে আর্লি থেকে আর্লিয়ার এরকম করে দিতে হবে।
যেহেতু তুলনা করে বলা হয়েছে তাই জন্য আর্লিয়ার করে দিতে হবে। ওকে, দ্য রুম কুড হ্যাভ বিন ক্লিনড আর্লিয়ার। ওকে, তো এই যে কথাটা এখানে কুড দেখলাম, হ্যাভ বিন আর ভার্বের থার্ড ফর্ম বসলো, ক্লিন থেকে ক্লিনড হয়ে গেল। পরেরটা, ডকুমেন্টগুলো পাঠানো হয়ে থাকতে পারে। ডকুমেন্টগুলো পাঠানো বলা হচ্ছে হয়ে থাকতে পারে। এই যে হয়ে থাকতে পারে, একটা যেন সম্ভাবনার কথা বলা হচ্ছে। এই যে সম্ভাবনার কথাটা হয়ে থাকতে পারে বলা হয়েছে, মানে বর্তমানে সম্ভাবনাটা বোঝাচ্ছে। এই সেন্স থেকে আমরা মে ব্যবহার করে লাইনটাকে বলতে পারি পসিবিলিটি সেন্সে। তো লেখা যাক, ডকুমেন্টগুলো, দ্য ডকুমেন্টস, দ্য ডকুমেন্টস হলো। দ্য ডকুমেন্টস কি? পাঠানো হয়ে থাকতে পারে। দ্য ডকুমেন্টস মে লেখার পরে যেরকমটা আগে হয়েছে সেম ফরম্যাট, দুবার ভাবার দরকার নেই, সেম জিনিস বসিয়ে দাও। হ্যাভ বসবে, বিন বসবে, আর যেটা মেইন ভার্ব তার থার্ড ফর্ম করতে হবে। দ্য ডকুমেন্টস মে হ্যাভ বিন, মে হ্যাভ বিন কি বলা হয়েছে? পাঠানো হয়ে থাকতে পারে, মানে সেন্ড করা, সেন্ডের থার্ড ফর্ম সেন্ট, মে হ্যাভ বিন সেন্ট। দ্য ডকুমেন্টস মে হ্যাভ বিন সেন্ট, ডকুমেন্টগুলো পাঠানো হয়ে থাকতে পারে। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে আসলো মে আর আসলো হ্যাভ, বিন আসলো V3, একই ম্যাটার। ওকে, পরেরটা দেখো, হোমওয়ার্কটা নকল হয়ে থাকতে পারে। হোমওয়ার্কটা নকল হয়ে থাকতে পারত। হোমওয়ার্কটা নকল হয়ে থাকতে পারত। এই যে কথাটা বলা হলো যে নকল হয়ে থাকতে পারত, আগে বলা হয়েছে থাকতে পারে, বর্তমানে পারে, এখন বলছে থাকতে পারত। সম্ভাবনা কিন্তু এখানেও আছে এবং এটা অতীতকে বোঝাচ্ছে। সেই সেন্সে আমরা মে থেকে ওটা পাস্ট করে মাইট করে লিখতে পারি। তো হোমওয়ার্কটা নকল হয়ে থাকতে পারত, লিখব দ্য হোমওয়ার্ক দ্য হোমওয়ার্ক, তারপরে মাইট লেখো, তারপরে যেমন হয়েছে আগে সেম বসবে, মাইট হ্যাভ, তারপরে বিন বসবে, আলাদা কিছুই নয়, খুব সহজ ফরম্যাট। মাইট হ্যাভ বিন লিখলাম, এবার তারপরে নকল হয়ে থাকতে পারত। নকল বলতে কি? কপি হওয়া। তো দ্য হোমওয়ার্ক মাইট হ্যাভ বিন কপিড, কপিড। ওকে, হয়ে গেল। ব্যাস, মাইট আসলো, হ্যাভ বিন এবং V3 হলো। পরেরটা, খাবারটা রান্না হয়ে যাওয়া উচিত ছিল। খাবারটা রান্না হয়ে যাওয়া উচিত ছিল। এখানে যেই দেখছি আমরা উচিত ব্যবহার হয়েছে, উচিত সেন্সে আমরা কি বলতে পারি? শুড বলতে পারি, খুব কমন যেটা ব্যবহার হয়। তো সেটাই লিখবো এখানে, খাবারটা রান্না হয়ে যাওয়া উচিত ছিল, কারোর দ্বারা রান্না হয়ে যাওয়া উচিত ছিল। তো সেই সেন্সে খাবারটা, দ্য ফুড, দ্য ফুড শুড, the food should have been, should have been, the food should have been, should have been কি? the food should have been রান্না হয়ে যাওয়া উচিত ছিল, তার মানে কুক, তার থার্ড ফর্ম করতে হবে কুকড। the food should have been cooked, খাবারটা রান্না হয়ে যাওয়া উচিত ছিল। কত সহজ ব্যাপার, তাই না? এরকম ধরনের লাইন আমরা কত সহজে বানাতে পারি। পরেরটা, কাজটা শেষ হয়ে গিয়ে থাকতে পারতো। থাকতে পারতো কিন্তু হলো না। এই লাইনটা অ্যাকচুয়ালি প্রথম লাইনটার মতনই অলমোস্ট শোনাচ্ছে, যেতে পারতো, এখানে হয়ে গিয়ে থাকতে পারতো। এরকম সেন্স যখন আসে আমরা উড ব্যবহার করে বলতে পারি। এগুলো না ঠিক বাংলায় ওই রকমভাবে সবসময় সাউন্ডটা করে না। মানে তুমি যে শুডের জন্য, শুড নয়, শুডটার ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু কুড আর উডের ক্ষেত্রে একই টাইপেরই সাউন্ড হয়ে যায় বাংলাতে আমরা যখন বলি। তো ওইভাবে ঠিক ফিক্স করে তোমরা সবসময় মানে বাংলা অনুযায়ী করতে পারবে না। তবে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে। এখানে আমরা উডের ব্যবহার করছি, এখানে এই যে কাজটা শেষ হয়ে গিয়ে থাকতে পারতো এরকম সেন্সে। কিন্তু যদি আমরা আগের লাইনটা দেখি, সেখানে করা হয়ে যেতে পারে, করা হয়ে যেতে পারতো, থাকতে পারতো, এরকম টাইপের একটা সেন্সে ভেবে রাখতে পারো। তো যাই হোক, কাজটা শেষ হয়ে গিয়ে থাকতে পারতো, তো এরকম সেন্সে আমরা উড অ্যাপ্লাই করব। তো কারোর দ্বারা শেষ হয়ে গিয়ে থাকতে পারতো, কাজ সেন্সে দ্য টাস্ক লিখলাম এখানে, দ্য টাস্ক, তারপরে লিখে দাও উড, দ্য টাস্ক উড, দ্য টাস্ক উড, তারপরে লিখে দাও হ্যাভ, লেখো বিন, উড হ্যাভ বিন, শেষ হয়ে থাকতে পারতো, তো তার মানে কমপ্লিট থেকে কমপ্লিটেড, উড হ্যাভ বিন কমপ্লিটেড।
সিম্পল ব্যাপার, উড আসলো, হ্যাভ বিন আর V3। পরেরটা, কাজটা শেষ হয়ে গিয়েই থাকবে। আমি দুটো লাইন সেম সেম লিখেছি, কনফিউশন হয় অনেক ক্ষেত্রে, সেটা বোঝানোর জন্য। তো এখানে দুটো লাইনের মধ্যে পার্থক্যটা দেখো, এখানে বলছে গিয়ে থাকতে পারতো, এখানে বলছে গিয়েই থাকবে, মানে জোর দিচ্ছে গিয়েই থাকবে, মানে অবশ্যই সেন্স আসছে। এরকম অর্থ যেই হবে তখন সেক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে পারো। ওকে, মাস্ট। তাহলে লাইনটা কেমন হবে? একই জিনিস লেখা যাক, কাজ সেন্সে দ্য টাস্ক লিখছি এখানে, আগে যেরকম করেছি দ্য টাস্ক, তারপর লিখে দাও মাস্ট, লিখে দাও হ্যাভ বিন, দ্য টাস্ক মাস্ট হ্যাভ বিন, শেষ হয়ে গিয়ে থাকতে পারতো, মানে একই রকম। তো এখানে কমপ্লিটেড লিখেছিলাম, এখানে আমরা ফিনিশড লিখতে পারি, দ্য টাস্ক মাস্ট হ্যাভ বিন ফিনিশড। হলো সেম ফরম্যাট, এতক্ষণ ধরে যা হয়েছে একই, আলাদা কিছুই নয়, খুবই ক্যাজুয়াল একটা ফরম্যাট। জাস্ট মডেল বসাচ্ছ, হ্যাভ বিন করছো, V3 করছো। এরপরে দেখো একটু ডিফারেন্ট টাইপের মডেলগুলো আসছে। সমস্যাটা মিটে যাওয়া উচিত ছিল, একটু আগে আমরা উচিত সেন্সে ব্যবহার হতে দেখলাম শুডের, এখানেও উচিত আছে। তো আগেরটার মতনই আমরা এটা লিখতেও পারি শুড ব্যবহার করে, কিন্তু আমরা এখানে শুড ইউজ করব না। এখানে একটু ফর্মাল সেন্স ধরে নিয়ে আমরা শুডের পরিবর্তে অট টু এটা ব্যবহার করব, যেটার ব্যবহার বর্তমান দিনে একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে, আমরা সবাই সেরকম একটা ইউজ করি না। ওকে, তো এটা আমরা অট টু ব্যবহার করে লাইনটা লিখবো। তখন কেমন হয় দেখো, সমস্যাটা মিটে যাওয়া উচিত ছিল, সমস্যাটা মানে দ্য প্রবলেম লেখার পরে উচিত সেন্সে আমরা এখানে অট টু লিখব, অট টু লেখার পরে কি করব, যেহেতু উচিত ছিল, এই সেন্সটা অ্যাকচুয়ালি ওই পাস্ট মানে পারফেক্ট প্যাসিভে ফর্মে আছে, তো সেই জন্য পারফেক্ট প্যাসিভের সেন্স অনুযায়ী অট টু এর পরে যেরকম আগে করেছি সেটাই লিখব, অট টু হ্যাভ, তারপরে বিন লিখে দেবো। এই পর্যন্ত তো একদম সেম, কোনো চেঞ্জ নেই। এবার কি আছে, মিটে যাওয়া বলা হয়েছে, তো মিটে যাওয়া অর্থে আমরা কি বলতে পারি, রিজলভ বলতে পারি, রিজলভ। তো সেটাই লিখবো আমরা, থার্ড ফর্মটা লিখে দেবো রিজলভের, রিজলভড হলো, দ্য প্রবলেম অট টু হ্যাভ বিন রিজলভড, এরকমভাবে। ওকে, পরেরটা দেখো, নেক্সট লাইনটা দেখো, টাকাটা জমা হয়ে যাবে কালকের মধ্যে, অর্থাৎ আগামীকালকের মধ্যে জমা হয়ে যাবে। এরকম সেন্সে যখন একটা ফিউচারের পয়েন্ট করে কিছু বলা হচ্ছে এই সময়ের মধ্যে হয়ে যাবে, তো সেই অর্থে আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। তো এখানে আমি শ্যাল ব্যবহার করে লাইনটা লিখব, টাকাটা জমা হয়ে যাবে কালকের মধ্যে, তো দ্য মানি, একটা নির্দিষ্ট টাকার কথা বলা হচ্ছে সেই জন্য দ্য ব্যবহার করতে হলো, দ্য মানি, তারপরে শ্যাল হ্যাভ বিন, the money shall have been, জমা হয়ে যাবে, shall have been, জমা মানে জমা হয়ে যাবে, তো জমা হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি ডিপোজিট বলতে পারি আমরা, ডিপোজিট। তো the money shall have been deposited কালকের মধ্যে, ঠিক যেরকমটা আগে আমরা দেখলাম এখনের মধ্যে, সেরকমভাবেই বাই ব্যবহার করে সময়কালটা বলতে হবে, বাই টুমরো। কত সিম্পল ব্যাপার, দ্য মানি শ্যাল হ্যাভ বিন ডিপোজিটেড বাই টুমরো। পরের লাইনটা, আচ্ছা এখানে একটা কথা বলি, শ্যাল আর উইল এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। অনেকেই মনে করে শ্যাল উইলকে মডেলের পর্যায়ে ধরা উচিত নয়, শ্যাল উইলকে ডিফারেন্ট কনসেপ্ট থেকে শুধুমাত্র যে প্রাইমারি অক্সিলারি তার মধ্যে ধরা হয়। আবার এটা নিয়ে কন্ট্রোভার্সি খুব জোরদার, অনেকে আবার মনে করে না সেরকমটা নয়, শ্যাল উইলও অবশ্যই মডেলের মধ্যে ধরা উচিত, সেজন্য এই কন্ট্রোভার্সিটা বহুদিন ধরে চলে আসছে। তো আমি এটা মডেলের সেন্সেই লিখিয়ে দিলাম যাতে করে কোনো কনফিউশন না হয়, কারণ এখানেও সেন্সটা একই আসে, আলাদা কিছু নয়, এরকমভাবেই হয়। তারপরে তখনের মধ্যে ইমেলটা পাঠানো হয়ে যাবে, তখনের মধ্যে ইমেলটা পাঠানো হয়ে যাবে। এখানে আমরা এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ফিউচার বলা হচ্ছে, হয়ে যাবে, একটা সময়কাল বলা হচ্ছে। আগেরটাতে আমরা শ্যাল ব্যবহার করেছি, চলো এখানে উইল ব্যবহার করি। তো তখনের মধ্যে ইমেলটা পাঠানো হয়ে যাবে, লেখা যাক দ্য ইমেল, হাইফেন দিয়েও লিখতে পারো, একটা ই হাইফেন নেই। ওকে, দ্য ইমেল, তখনের মধ্যে ইমেলটা পাঠানো হয়ে যাবে, দ্য ইমেল উইল হ্যাভ বিন, দ্য ইমেল উইল হ্যাভ বিন, পাঠানো হবে মানে সেন্ডের থার্ড ফর্ম, সেন্ট, উইল হ্যাভ বিন সেন্ট তখনের মধ্যে বাই, তখন সেন্সের দেন।
দ্য ইমেইল উইল হ্যাভ বিন সেন্ট বাই দেন। ওকে, একদম সিম্পল লাইন। পরেরটা, ফর্মটা পূরণ করে থাকার দরকার ছিল না, ফর্মটা পূরণ করে থাকার দরকার ছিল না। তো এই যে লাইনটা এখানে দেখো বলা হয়েছে দরকার ছিল না। যখন এরম সেন্স আসে দরকার ছিল না, সেক্ষেত্রে আমরা সেমি মোডাল নিড ব্যবহার করতে পারি দরকার বা প্রয়োজন অর্থ বোঝাতে। তো সেই সেন্সে লাইনটা তাহলে কেমন হবে? ফর্মটা পূরণ করে থাকার দরকার ছিল না, কারোর দ্বারা পূরণ করে থাকার দরকার ছিল না। তো সেই অর্থে ফর্মটা, দ্য ফর্ম লেখার পরে কি করব? দ্য ফর্ম লেখার পরে লিখব নিডস নয়। যদি নিডস লিখে দিই তাহলে ওটা মেইন ভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাকে লিখতে হবে মোডাল হিসাবে। নিড হলো এমন একটা মোডাল অক্সিলারি যে নিজে একটা মেইন ভার্বও হতে পারে, আবার একটা মোডাল অক্সিলারিও হতে পারে। এই জন্যই কনফিউশনটা তৈরি হয়ে যায়। যদি দেখো এই মোডাল অক্সিলারি যেমন ধরো নিড, ডেয়ার, এগুলোর পরে যদি দেখো যে টু আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম আসছে, তখন জানবে সেগুলো মোডাল হিসেবে কাজ করছে না, ওগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে আরেকটা চেনার উপায় হলো যদি দেখো এদের ফর্ম চেঞ্জ হয়, মানে নিড থেকে নিডস হয়ে গেল, বা হচ্ছে ডেয়ার থেকে ডেয়ার্স হয়ে গেল, বা ডেয়ার্ড হয়ে গেল, এরকম হলো, তাহলে জানবে সেটা কিন্তু মেইন ভার্ব হয়ে গেল। কারণ মোডাল অক্সিলারি কোনো ফর্ম চেঞ্জ হয় না। আমরা নিশ্চয়ই ক্যান থেকে ক্যান্ড বা কুডেড এরকম কিছু করি না, ক্যানসও করি না, কুডসও করি না, যেটা অ্যাকচুয়ালি যেরকম সেরকমই থাকে। তো এক্স্যাক্টলি সেম ম্যাটারটা এখানেও হবে। নিড যেহেতু মোডাল অক্সিলারি হিসেবে কাজ করছে, এর কোনো মডিফিকেশান আমরা করতে পারবো না, যেরকম আছে সেরকম থাক। তো দ্য ফর্ম নিড ছিল না, নিডের পরে নট। তবে মনে রাখবে প্যাসিভে যদি তুমি এরকম নেগেটিভ সেন্টেন্স না করো তাহলে কিন্তু নিড দিয়ে প্যাসিভ করা যাবে না। নেগেটিভ হলে তবেই কিন্তু নিড অ্যাপ্লিকেবল হবে, নাই তো সবসময় যেই তুমি অন্যভাবে করতে যাবে না, তখন সেটা অ্যাকচুয়ালি মেন ভার্বের মতন অ্যাক্ট করে ফেলবে। তো সেই জন্য একমাত্র নট হলে সেটা সম্ভব। এবার কি পূরণ করে থাকার দরকার ছিল না, তো সেই সেন্সে নিড নট হ্যাভ বিন। দ্য ফর্ম নিড নট হ্যাভ বিন, পূরণ করা মানে ফিল করা, ফিল্ড, নিড নট হ্যাভ বিন ফিল্ড হলো। দ্য ফর্ম নিড নট হ্যাভ বিন ফিল্ড। পরেরটা, তাকে দোষ দেওয়ার সাহস কেউ করে থাকতো না, তাকে দোষ দেওয়ার সাহস কেউ করে থাকতো না, সাহস কেউ করে থাকতো না। এরকম সাহস জাতীয় সেন্সে আমরা ডেয়ার ব্যবহার করি, সেটা এখানে দেখব। এক্ষেত্রেও দেখো এই না অর্থ আছে, না অর্থ আছেই বলে এটা কিন্তু একইভাবে নিডের মতন একটা মোডাল সেন্সে কাজ করতে পারবে। তো সেই অর্থে লাইনটা লিখলে কেমন হবে? কি লিখবো? তাকে, তো সেই অর্থে লেখা যাক হি, তারপরে লিখবো ডেয়ার, হি ডেয়ার। তারপরে যেরকম নিড নট করেছি সেমভাবে এখানেও করে দাও, হি ডেয়ার নট। হি ডেয়ার নট কি? তাকে দোষ দেওয়ার সাহস কেউ করে থাকতো না, হি ডেয়ার নট হ্যাভ বিন। হ্যাভ বিন কারোর দ্বারা সাহস হতো না, এরকম সেন্সে। হি ডেয়ার নট হ্যাভ বিন দোষ দেওয়া, দোষ দেওয়া মানে ব্লেম করা বলতে পারি, হি ডেয়ার নট হ্যাভ বিন ব্লেমড হলো, হি ডেয়ার নট হ্যাভ বিন ব্লেমড। পরেরটা, আগে বিলগুলো অফলাইনে পরিশোধ করা হতো, আগে বিলগুলো অফলাইনে পরিশোধ করা হতো, অফলাইনে পরিশোধ করা হতো। এই যে করা হতো আগে, এখন আর হয় না, অভ্যাস টাইপের সেন্স আসছে, এরকম সেন্সে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, ইউজ টু। তাহলে লাইনটা কীরকম হবে দেখো, আগে বিলগুলো অফলাইনে পরিশোধ করা হতো, তো দ্য বিলস ইউজ টু লেখার পরে কি করব? সেম ম্যাটার, ইউজ টু লেখার পরে হ্যাভ বিন করে করতে হবে। পরিশোধ করা হতো আগে, এখন আর হয় না, অতীতকালকে বোঝাচ্ছে, অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে। দ্য বিলস ইউজ টু হ্যাভ বিন পেইড, পেইডের পরে কি আছে? অফলাইনে, তো পেইড অফলাইন হলো। এখানে আলাদা করে আর আগে কথাটা লিখতে হবে না, কারণ ইউজ টু মানে আগেই বোঝায়, আগের অভ্যাসকেই বোঝাচ্ছে, তো এরকম সেন্সে। তো দ্য বিলস ইউজ টু হ্যাভ বিন পেইড অফলাইন। তো এরকমভাবে দেখতে পেলে আমরা এখানে মোডাল অক্সিলারি যেগুলো আছে সব কটার ব্যবহার কীরকমভাবে হয় সেটা দেখলাম। তার সাথে সাথে দেখতে পেলাম যে পারফেক্টের ফরম্যাট, বিষয়টা একদম সিম্পল। মোডাল অক্সিলারিটা বসাবে, তারপরে হ্যাভ মানে হ্যাভটাকেই বসাতে হবে, তারপরে বিন বসাবে আর ভার্বের থার্ড ফর্ম করবে। এই হলো থিওরি।
আর বিশেষ করে যখন নিড আর ডেয়ার ব্যবহার করবে খেয়াল রাখবে ওখানে নিড বা ডেয়ারের সাথে যেন নট সেন্সটা থাকে, তা নয়তো কিন্তু ঠিকভাবে তোমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি পছন্দ হয়, মনে হয় হ্যাঁ কিছু ইনফরমেশান পেয়েছো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এটাকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।